আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার 3 অফ ইন্ডাকশন মোটর। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক ইন ইন্ডাকশন মোটর। তো আমরা জানি একটা ইন্ডাকশন মোটর হচ্ছে একটা ডিভাইস যেটা ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করতে পারে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হওয়ার যে বিভিন্ন স্টেপগুলো আছে, প্রতিটা স্টেপেই হচ্ছে কিছু কিছু করে পাওয়ার লস হয় এবং ফাইনালি আমরা যে পাওয়ারটা আউটপুটে পাই এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার বা রোটেশনের জন্য যে পাওয়ারটা লাগে, অর্থাৎ কোনো একটা লোডকে রোটেট করাইতে শ্যাফট দিয়ে সেটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। তো এখানে একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখা যাচ্ছে। তো এটাই আমি এখন ডিসকাস করতেছি। তো যেহেতু আমি ইন্ডাকশন মোটরে ইনপুট পাওয়ারটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিব, অ্যান্ড এটা একটা থ্রি ফেজ মেশিন। সো এখানে আমার ইনপুট পাওয়ারটা অবভিয়াসলি পি ইকুয়াল 3 ভি ফাই আই ফাই কস থিটা এরকম হবে। তো যদি ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট চিন্তা করি তখন তিনটা ফেজের জন্য এরকম এক্সপ্রেশন আসবে, অথবা আমি যদি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট চিন্তা করি তখন আমরা থ্রি ফেজ সার্কিটের যে নলেজ আছে ওইখান থেকে আমরা এটা লিখতে পারি ভিএল আইএল কস থিটা। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের জন্য আসছে, অ্যান্ড এটা আমার ইনপুট পাওয়ার গেল। এরপরে হচ্ছে আমি তো পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি হচ্ছে স্টেটরে। তো স্টেটরের যেই কয়েল আছে, স্টেটরের যেই কয়েলের যে কপার আছে, মানে কপারের যে এলিমেন্ট, এখানে যে লসটা হয় এটাকে আমরা হচ্ছে স্টেটর কপার লস বলতেছি। অর্থাৎ এই যে পিএসএল যে টার্মটা আছে, পিএসএল স্টেটর কপার লস। তো আর এরপরে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোর লস। অর্থাৎ এই যে আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছি স্টেটরের মধ্যে, স্টেটরের যে কোর আছে এর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স স্টাবলিশ করার জন্য আমার যে পাওয়ারটা খরচ হয় সেটা হচ্ছে আমি কোর লস বলতেছি। তো কোর লস বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট নিয়ে আহ, আর কি গঠিত। সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এইগুলোতে বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এগুলো ট্রান্সফরমারের যে চ্যাপ্টার আছে ওখানে অলরেডি ডিসকাস করা হয়। সো আমি যে ইনপুট পাওয়ার দিচ্ছি, ইনপুট পাওয়ার থেকে আমি এই যে ইনপুট পাওয়ার থেকে যদি আমি স্টেটর কপার লস যেটা আছে পিএসসিএল, স্টেটরের যে কপার লস এবং কোরের যে লসটা আছে, কোর লসের আবার দুইটা কম্পোনেন্ট আছে বলছে, একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস এই দুটো কম্পোনেন্টে মিলে হচ্ছে কোর লস। তো ইনপুট পাওয়ার থেকে আমি যদি এই দুইটা কম্পোনেন্ট বাদ দেই, তারপরে যে পাওয়ার মানে বাদ দিয়ে আমি যে পাওয়ারটা পাই সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। অর্থাৎ আমি যখন স্টেটরে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিলাম তার থেকে হচ্ছে স্টেটরের কপার লস এবং কোর লস বাদ দেওয়ার পরে এয়ার গ্যাপ পাওয়ারটা পেলাম। তো এয়ার গ্যাপ যে পাওয়ারটা আছে এটা এরপরে রোটরের দিকে আগাবে এবং রোটরেও কিছু লস হয়, সেটা হচ্ছে রোটরের কপার লস। তো রোটরের কপার লসকে যদি আমি এয়ার গ্যাপ পাওয়ার থেকে বাদ দেই তাহলে আমি যে পাওয়ারটা পাই এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্টেড হওয়া পাওয়ার। তো আমি হচ্ছে পি কনভ ইকুয়াল লিখতে পারি এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটরের যে কপার লস আছে এটা যদি আমি বাদ দিই তো আমি হচ্ছে মেকানিক্যাল পাওয়ারের যেই পোর্শনটা কনভার্ট হবে সেটা পাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে যখন মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হলো এই পুরাটাই কিন্তু আমি আবার আউটপুটে পাচ্ছি না, কারণ আমার এখানে আরো কিছু লস জড়িত, যেমন ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস আর হচ্ছে স্ট্রে লস অথবা মিসেলেনিয়াস পাওয়ার লস। অর্থাৎ এয়ার গ্যাপ পার হয়ে রোটরের কপার লসটা রোটরের কপার লসটা কনসিডার করার পরেও আরো কিছু লস আমার এখানে কনসিডার করতে হচ্ছে। তো এখানে যেই সো ফাইনালি আমি যে আউটপুটটা পাচ্ছি পি আউট, এটা হবে হচ্ছে পি কনভ কনভার্টেড পাওয়ার থেকে আমাকে ফ্রিকশন অ্যান্ড উইন্ডিজ লস, পি ফ্রিকশন অ্যান্ড উইন্ডিজ লস এবং পি স্ট্রে স্ট্রে লসটা বাদ দিলাম। এতে করে আমি যে পাওয়ারটা পাই এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট পাওয়ার। তো এখানে এই যে ফ্রিকশন অ্যান্ড উইন্ডিজ লসটা কোথা থেকে আসে, বেসিক্যালি যে বেয়ারিং থাকে, বেয়ারিং এর যে ফ্রিকশন সেখান থেকে আসে। অ্যান্ড উইন্ডিজ লস যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে যে বাতাসের যে ফ্রিকশনটা আছে, বাতাসের যে বাধা, ওইটাকে আমি হচ্ছে উইন্ডিজ লস বলতেছি। তো দুইটা একসাথে মিলে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস, রোটেশনাল যে পাওয়ার লস এটা। আর এরপরে আরো কিছু লস থেকে যায়, সেটাকে আমরা হচ্ছে মিসেলেনিয়াস লস বলতেছি। তো আমি এটুকু যদি একটু রিক্যাপ করি,
সো আমি যদি একবার রিক্যাপ করি, আমার এখানে হচ্ছে পি ইনপুট, অর্থাৎ যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমি সাপ্লাই দিচ্ছি সেটা। এখান থেকে আমি হচ্ছে স্টেটরের যে কপার লস আছে ওইটা বাদ দিলাম। তারপরে হচ্ছে যে কোরের যে লসটা আছে পি কোর, সেটা বাদ দিলাম। অর্থাৎ আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছিলাম তখন দেখেছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে স্টেটর সাইডে, এখানে একটা ইন্ডাকট্যান্স থাকে এবং এখানে একটা প্যারালাল ব্রাঞ্চ থাকে। প্যারালাল ব্রাঞ্চে একটা ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ এবং এইখানে একটা আরসি থাকে। তো এইটাই, এই আরসিটাই মেইনলি কোর লসের কারণ। অর্থাৎ কোরের মধ্যে যে এডি কারেন্টটা ফ্লো করে, সেই এডি কারেন্টের জন্য যে লসটা হয় ওইটাই হচ্ছে আমার এখানে কোর লস। তো কোর লস যদি আমি এখানে ইনক্লুড করি, তারপরে হচ্ছে অর্থাৎ ইনপুট পাওয়ার থেকে আমি যদি এই দুইটা পোর্শন বাদ দেই, তারপরে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার, অর্থাৎ স্টেটর থেকে যে পাওয়ারটা রোটরের দিকে অগ্রসর হচ্ছে। এন্ড এই এয়ার গ্যাপ পাওয়ার থেকে আমি যদি রোটরের কপার লসটা বাদ দিই, রোটরের কপার লস এটা বাদ দেওয়ার পরে আমি যেই পাওয়ারটা পাচ্ছি এটা হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ারে কনভার্টেড হওয়া যে পোর্শনটা, পি কনভ, অর্থাৎ কনভার্টেড পাওয়ার। এরপরে আরো কিছু মেকানিক্যাল লস যেগুলো থাকে, যেমন ফ্রিকশন অ্যান্ড উইন্ডিজ লস, ফ্রিকশন অ্যান্ড উইন্ডিজ লস। এন্ড তারপরে আরেকটা অংশ হচ্ছে মিসেলিনিয়াস লস। এইগুলা বাদ দেওয়ার পরে আমি যে পাওয়ারটা পাই ফাইনালি, এটাই হচ্ছে আমার পি আউট। আর আউটপুট পাওয়ারকে আমরা হচ্ছে পি ইকুয়াল, লিনিয়ার মোশনের ক্ষেত্রে পি ইকুয়াল আমরা এফ ভি যেমন লিখতে পারি, আর সেরকম হচ্ছে রোটেশন টাইপের কোনো মোশনের ক্ষেত্রে আমরা পি ইকুয়াল এফ এর জায়গায় টর্ক আসবে এবং লিনিয়ার যে ভেলোসিটি তার জায়গায় হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে, টাও ওমেগা লিখতে পারি। ওকে, সো এইখানে আমি হচ্ছে কোর লস যেটা কনসিডার করছি এটা কিন্তু শুধুমাত্র স্টেটর সাইডে কনসিডার করছি, রোটরের সাইডে কিন্তু কোনো কোর লস কনসিডার করি নাই। এর কারণটা হচ্ছে যে রোটরের যে কোর লসটা থাকে এটা খুবই নেগলিজিবল থাকে। অর্থাৎ রোটরের যেই স্পিড, এটা তো অলমোস্ট আমার যে স্টেটরের যে সিনক্রোনাস স্পিড এর কাছাকাছি থাকে, স্লিপ যদি ছোট হয়। ইন দ্যাট কেস রোটরের কিন্তু রিলেটিভ ভেলোসিটিটা কমে যাচ্ছে। তো রিলেটিভ ভেলোসিটি যদি কম হয়, এই কারণে হচ্ছে রোটরের ইনডিউসড ভোল্টেজটাও অনেক কম হয়। এই জন্য হচ্ছে ইডি কারেন্ট লসটা রোটরে তেমন কোনো ইফেক্ট ফেলে না, জাস্ট স্টেটরে স্টেটরে আমি হচ্ছে কোর লসটা কনসিডার করি। আর এই লসগুলা ছাড়াও অনেক সময় ডিফারেন্ট নোটেশনেও কোশ্চেনে ডেটা দেওয়া থাকতে পারে। যেমন যদি আমাকে বলে যে পি রোটেশন, অর্থাৎ রোটেশনাল লস, রোটেশনাল রোটেশনাল লস বলতে এখানে তিনটা কম্পোনেন্টের সামেশন বুঝায়। একটা হচ্ছে পি কোর, তার সাথে হচ্ছে পি ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস এবং পি মিসেলিনিয়াস লস। অর্থাৎ এইখানে যে এই তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কোর, এটা হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডিজ এবং পি মিসেলিনিয়াস, এই তিনটা কম্পোনেন্টকে একসাথে অনেক সময় মার্জ করে রোটেশনাল লস হিসেবে কোশ্চেনে ডেটা দেওয়া থাকতে পারে। তো যখন যদি এই তিনটা কম্পোনেন্টকে আমি সেপারেটলি মানে মার্জ করে লিখি, তখন দেখা যাচ্ছে যে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা এরকম থাকে না, পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা একটু সামান্য চেঞ্জ হয়। তো চেঞ্জ হলে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা কেমন হয় এটা আমি এখানে একটু রিড্র করতেছি, মডিফাইড ডায়াগ্রাম। তো এখানে হচ্ছে আগের মতো এখানে ইনপুট পাওয়ার থাকবে, ইনপুট পাওয়ার পরে স্টেটর কপার লস যেমন ছিল তেমনই আছে, এটাতে কোনো কিছু চেঞ্জ করি নেই, স্টেটর কপার লস। এন্ড স্টেটর কপার লসের পরে হচ্ছে যেহেতু পি কোর, অর্থাৎ কোরের লসটাকে আমি হচ্ছে রোটেশনাল লসের মধ্যে ইনক্লুড করে ফেলছি, এই জন্য এখানে আর লিখলাম না। এখানে হচ্ছে এয়ার গ্যাপ যে পাওয়ারটা থাকে সেটা। এরপর হচ্ছে এই রোটরের যে কপার লস এটা এখানে লিখবো। তো রোটরের কপার লসের পরে হচ্ছে পি আর সিএল, রোটরের কপার লস। এর পরবর্তীতে যে পাওয়ারটা আউটপুটের দিকে যাবে এটা হচ্ছে পি কনভ, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হওয়া পাওয়ার। এবং এইখান থেকে আমি এই যে এই দুইটা টার্ম এবং পি কোর, অর্থাৎ কোরকে আমি হচ্ছে রোটরের সাইডে নিয়ে যে হিসাব করতেছি। তো এখানে হচ্ছে পি রোটেশন, রোটেশনাল লস, এন্ড ফাইনালি এখান থেকে আমার আউটপুট, আউটপুট পাওয়ার। সো আমরা হচ্ছে মডিফাইড পাওয়ার ফ্লো ডায়াগ্রামটাও দেখে ফেললাম। এরপরে যে জিনিসটা এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমি প্রিভিয়াস লেকচারে ডিসকাস করছিলাম, সেটার সাথে সেটার বিভিন্ন কম্পোনেন্টের সাথে এই পাওয়ার লসগুলো কিভাবে সংযুক্ত সেগুলো আমরা এখন দেখব। তো আমি হচ্ছে প্রিভিয়াস লেকচার থেকে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে আসছি। তো এখানে এটা যেমন ছিল আমি একটু জাস্ট চেঞ্জ করে লিখি। এইখানে যেই রেজিস্ট্যান্সটা ছিল
এটার ভ্যালু হচ্ছে R2 ডিভাইড বাই S, এবং এইখানে যে ইন্ডাকটেন্সটা ছিল এটার ভ্যালু হচ্ছে jx2। আর এটা হচ্ছে যখন আমি দুইটা সাইডই সেপারেট রাখছিলাম তখন। আর এটা হচ্ছে যখন আমি সব স্টেটর সাইডের রেসপেক্টে নিয়ে গেছি ইকুইভ্যালেন্ট, মানে সরি রেফার টু স্টেটর সাইড, তখন হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম দেখা যায়। তো প্রথমে আসি হচ্ছে আমাদের প্রথম যে লসটা ছিল। আচ্ছা, একটু এখান থেকে ছবিটা নিয়ে আসি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে যে লসটা আছে এটা হচ্ছে স্টেটর কপার লস। তো স্টেটর কপার লসের রিজন হচ্ছে এই R1 রেজিস্ট্যান্স, যেটা এটা, সরি। তো স্টেটর কপার লস যখন আমি হিসাব করব, সেক্ষেত্রে আমার PSCL স্টেটর কপার লসের ভ্যালু হবে I² R1। তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য, বাট আমার যেহেতু ইন্ডাকশন মোটরটা 3 ফেজের, এই জন্য এখানে একটা ফ্যাক্টর 3 আসবে। তো এটাই হচ্ছে আমার স্টেটর কপার লসের এক্সপ্রেশন। এরপরে এরপরে সেকেন্ড যে লসটা আছে এটা হচ্ছে কোর লস। কোর লসের দুইটা রিজন ছিল বলছিলাম, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। তো এই এডি কারেন্ট লসটা বেসিক্যালি এই যে আরসি রেজিস্ট্যান্স আছে এটা দিয়ে মডেল করা হয়েছে। তো আরসির অ্যাক্রসে যদি ভোল্টেজ E1 হয়, ইন দ্যাট কেস আমি হচ্ছে পি কোর এটাকে লিখতে পারবো E1² ডিভাইড বাই আরসি এভাবে। আর যেহেতু এটা 3 ফেজ, এই জন্য এখানে ফ্যাক্টর হিসেবে একটা 3 আসবে। ওকে। তো এই দুইটা গেল হচ্ছে আমার স্টেটর সাইডে যে টোটাল লসটা হচ্ছে এইটা। অ্যান্ড এরপরে বাকি যেই পাওয়ারটুকু থাকবে সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার হিসেবে কনভার্টেড হয়ে রোটর সাইডে চলে যাবে। তো এখন এই যে এয়ার গ্যাপ যে পাওয়ারটা আছে, এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে দুইটা কম্পোনেন্ট লিখতে পারি আমি, একটা হচ্ছে রোটরের যে কপার লস সেটা, এবং আরেকটা হচ্ছে কনভার্টেড পাওয়ার। তো এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে পি কনভ, আরেকটা হচ্ছে পি আরসিএল, অর্থাৎ রোটরের যে লসটা ওইটা। এখন আমি দেখতেছি যে আমার রোটর সাইডে জাস্ট একটাই রেজিস্ট্যান্স আছে, তার মানে এয়ার গ্যাপের যে পাওয়ারটা সেটা অবভিয়াসলি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসই আসবে। তো এখন যদি আমি এদের দুইটা অংশকে, আচ্ছা, তো ইন দ্যাট কেস আমার যে এয়ার গ্যাপ পাওয়ার আছে, এয়ার গ্যাপ পাওয়ারের ভ্যালু হবে হচ্ছে I² ডিভাইড বাই এস, এবং যেহেতু এটা 3 ফেজ এই যে এখানে 3 আসবে। তো এয়ার গ্যাপ পাওয়ার তো আমি বুঝলাম, কিন্তু এখন এইখানে যে দুটো কম্পোনেন্ট আছে তার মধ্যে কিন্তু রোটরের যে কপার লস সেটা কিন্তু মানে কোনো কাজে আসে না, এটা লস হয়ে যায়, এবং কনভার্টেড পাওয়ারটাই আমার সামনে আহ, আগায় এবং মেকানিক্যাল পাওয়ার হিসেবে কনভার্ট হয়। তো এয়ার গ্যাপকে এখন আমার দুইটা অংশে স্প্লিট করা লাগবে। তো স্প্লিট করার জন্য আমার প্রথমে আমি হচ্ছে রোটর কপার লসের এক্সপ্রেশনটা লিখবো, সেটা একটু সাইডে রাখি। ওকে। তো যদি আমি রোটরের কপার লসটা এক্সপ্রেশন বের করতে চাই, এটার জন্য যখন আমার রোটরটা সেপারেট অবস্থায় ছিল, অর্থাৎ রোটরের যে সার্কিটটা ছিল এটা আমি প্রিভিয়াস লেকচারে দেখাইছি। এখানে হচ্ছে এই রোটরের রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে আর রোটর রেজিস্ট্যান্স, এবং এখানে একটা ইন্ডাকটেন্স ছিল, এটা হচ্ছে JSXR0। আর এখানের ভোল্টেজটা হচ্ছে ই, সরি, স্লিপ দিয়ে সম্পর্কিত, স্লিপ ইন্টু ER0। আচ্ছা, আমি একটু প্রিভিয়াস লেকচার থেকে রিক্যাপ করে আসি এইখানে। হ্যাঁ, এই যে রোটরের সাইডে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এইটাকে এখানে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আমি এটা বলছিলাম যে রোটরের যেই ইন্ডাকটেন্স যেটা আছে সেটা হচ্ছে আমি স্লিপের ফাংশন আকারে লিখতে পারি, এবং যেই ইএমএফটা আছে এই ইএমএফটাকেও আমি হচ্ছে স্লিপের একটা ফাংশন হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমি এখন এই সার্কিটটাই বেসিক্যালি ডিসকাস করতেছি এইটা। তো এই সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ রোটর সাইডের সার্কিটটা হচ্ছে এরকম দেখা যাবে। এখন আমি যদি রোটরের কপার লসটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই সার্কিটটা ইউজ করব। তো এখান থেকে আসবে হচ্ছে I² ইন্টু RR, অর্থাৎ রোটরের যেই কপার লস ওইটা। অ্যান্ড এটা যেহেতু 3 ফেজ, তো 3I² RR আসবে।
এখন এইটাকে তো আমার এই সার্কিটের রেসপেক্টে প্রকাশ করা লাগবে, কারণ এটা তো আমার ফাইনাল সার্কিট ছিল না, এটা আমি জাস্ট একটা ইন্টারমিডিয়েট স্টেপের যে সার্কিটটা ওইটা কনসিডার করছিলাম। তো আর এখানে রোটরের কারেন্ট আইআর। তো আমি বলছিলাম যে রোটরের কারেন্টটা, আচ্ছা এটাকে যদি আমি একটু মডিফাই করি, রোটরের কারেন্ট ডিভাইড বাই এই ইফেক্টিভ, অর্থাৎ ইফেক্টিভ টার্নস রেশিও দিয়ে আমি একে ভাগ করে দিলাম, দিয়ে স্কোয়ার করে দিলাম, এবং ব্যালেন্স করার জন্য এই পাশে হচ্ছে এই ইফেক্টিভ নিয়ে আসলাম, স্কোয়ার ইন্টু আর আর। ওকে, তো এখন কিন্তু আমার ইকুয়েশনটা যা ছিল তাই আছে। এখন এই যে রোটরের যেই কারেন্টটা আছে এইটাকে যদি আমি ইফেক্টিভ টার্নস রেশিও দিয়ে ভাগ করি, ইন দ্যাট কেস আমি হচ্ছে প্রাইমারি সাইডের রেসপেক্টে সেকেন্ডারি সাইডে কতটুকু কারেন্ট যাচ্ছে ওইটা পেয়ে গেলাম, অর্থাৎ I2 পেয়ে গেছি। তাহলে এইখানে আমার আসবে হচ্ছে 3I2 স্কোয়ার, অর্থাৎ প্রাইমারি সাইডের রেসপেক্টে যদি আমি সবকিছু রেফার করি, ইন দ্যাট কেস আমার সেকেন্ডারি সাইডে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে I2। অর্থাৎ আমি শুরু করছিলাম এই সার্কিটটা সেপারেট রোটর সার্কিট থেকে, বাট আমি শেষ পর্যন্ত এই ফাইনাল যে সার্কিটটা আমরা ডেভেলপ করছিলাম সেটাতেই ফেরত আসলাম। অ্যান্ড এখানে হচ্ছে ইফেক্টিভ টার্নস রেশিও স্কোয়ার ইন্টু PR। তো এটাকে আমি লিখতে পারবো R2, অর্থাৎ আমি যদি প্রিভিয়াস লেকচারে একটু যাই, এই যে এখান থেকে আমি দেখতেছি যে ইফেক্টিভ টার্নস রেশিওর স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই এস, একে আমি লিখছিলাম হচ্ছে R2 ডিভাইড বাই এস, অর্থাৎ R2 কে আমি বলতে পারি এই ইফেক্টিভ স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। তো R2 ভ্যালু আমি এটা রিপ্লেস করতেছি এখন, অর্থাৎ ইফেক্টিভ টার্নস রেশিও স্কোয়ার ইন্টু রোটর রেজিস্ট্যান্স, এটার ভ্যালু হচ্ছে R2। তো R2 আবার কোথায় আছে, আমার ফাইনাল সার্কিটে, অর্থাৎ ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল এখানে কিন্তু R2 আছে। তো আমি শুরু করছিলাম এই সার্কিট থেকে, কিন্তু শেষ পর্যন্ত এই সার্কিটে আমি ফেরত আসতে পারছি। তো এটা হচ্ছে আমার রোটরের কপার লস। এখন কথা হচ্ছে রোটরের কপার লস তো আমি পেলাম, কিন্তু আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে R2/S আছে, কিন্তু আমি এখানে তো শুধু R2 নিয়ে আসছি, অর্থাৎ আমার মানে বেসিক্যালি আমি এখানে কি কাজ করতেছি, এখানে মেইনলি এয়ার গ্যাপ পাওয়ার যেটা আছে সেটাকে আমি দুইটা কম্পোনেন্টে স্প্লিট করতেছি। অর্থাৎ এয়ার গ্যাপের পাওয়ারটা আমি এই যে সাইডে লিখছি, এই যে I স্কোয়ার, আচ্ছা এখানে তো এয়ার গ্যাপের এখানে I2 আসার কথা, এইটা I2 হবে, আর ঠিক আছে ওকে। তো এটা হচ্ছে 3I2 স্কোয়ার R2 ডিভাইড বাই এস, আর রোটরের কপার লসের পার্টটা আমি পেয়ে গেলাম 3I2 স্কোয়ার R2। এখন কনভার্টেড পাওয়ারটা তাহলে কত হবে, পি কনফ, কনভার্টেড পাওয়ার হবে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটরের কপার লস, অর্থাৎ 3I2 স্কোয়ার RS, সরি R2 ডিভাইড বাই এস মাইনাস 3I2 R2 I স্কোয়ার R2। ওকে, তো এখান থেকে যদি আমি বিয়োগ করি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 3I2 স্কোয়ার R2 1/s মাইনাস 1, এই টার্মটা পেয়ে গেলাম। অর্থাৎ এটাই হচ্ছে আমার পি কনভ, অর্থাৎ কনভার্টেড পাওয়ারের এক্সপ্রেশন। তো এখন আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে আমি কিভাবে এই জিনিসগুলোকে ম্যাচ করাবো। সো আমার এয়ার গ্যাপ পাওয়ার যেটা ছিল, অর্থাৎ সাপ্লাই পাওয়ার থেকে রোটরের সরি স্টেটরের কপার লস এবং কোর লসকে বাদ দেওয়ার ফলে যেটা পাইছিলাম এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এটার ভ্যালু ছিল 3I2 স্কোয়ার R2/S। অ্যান্ড তারপরে আমি দেখলাম যে রোটরের কপার লস যেটা আছে সেটার এক্সপ্রেশন আসলো 3I2 স্কোয়ার R2, এবং পি কনভ এটা হচ্ছে আমি এয়ার গ্যাপের থেকে স্টেটরের লসটা বাদ দিছি, বাদ সরি স্টেটর না রোটরের কপার লসটা বাদ দিছি, বিয়োগ করে এখান থেকে এই এক্সপ্রেশনটা পাইছি 3I2 স্কোয়ার R2 1/s মাইনাস 1। অর্থাৎ এইখানে যেই সেপারেট দুইটা রেজিস্ট্যান্স আমি পাইছি, একটা হচ্ছে R2 এবং R2 1/s মাইনাস 1, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্সটা আলটিমেটলি কত আসতেছে, R2 একটা রেজিস্ট্যান্স ছিল এখান থেকে নিছি, এবং এইখানে রেজিস্ট্যান্সটা R2 1/s মাইনাস 1। এখন এটা কিন্তু আমি যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমার কি আসতেছে R2/s মাইনাস R2, অর্থাৎ R2/s, যেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এটাই কিন্তু আমার এক্সপেক্টেড ছিল যে আমার এয়ার গ্যাপ পাওয়ারটাই কিন্তু এই দুইটা অংশে ভাগ হয়েছিল,
একটা লস হয়ে যায়, আর একটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়। তো এটাই। তো এখানে আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R2/S। তো এইটাকে আমি হচ্ছে স্প্লিট করে লিখবো। স্প্লিট করে কিভাবে লিখবো, এখানে যে JX2 যেটা ছিল ওটা থাকবে, JX2 এর মতো থাকলো। আর হচ্ছে আমার রেজিস্ট্যান্স যেটা আছে আমি ওটাকে দুইটা পার্টে স্প্লিট করে লিখলাম, সরি। তো একটা পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে জাস্ট R2, এবং আরেকটা পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে R2 1/S-1, এন্ড এই দুটা সামেশন করলে কিন্তু R2/S আসতেছে। এন্ড কথা হচ্ছে যে যেহেতু যখন ইন্ডাকশন মোটরটা মানে অপারেট করে প্রপারলি, তখন দেখা যাচ্ছে স্লিপের ভ্যালু অনেক ছোট হয়। সাপোজ স্লিপের ভ্যালু অ্যারাউন্ড 5%। 5% মিনস 0.05, অ্যান্ড তখন কিন্তু R2/S এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। R2 নিচে হচ্ছে 0.05, দ্যাট মিনস এটা কিন্তু একটা বড় একটা নাম্বার। অ্যান্ড R2/S এর যে ভ্যালুটা এটা কিন্তু R2 থেকে বড় হবে, অ্যান্ড এটাই কিন্তু আমার এক্সপেক্টেড, কারণ এয়ার গ্যাপের যে পাওয়ারটা আছে সেটা তো বড় হইতে হবে অবভিয়াসলি। সেটা একদিকে রোটরের কপার লসকে নালিফাই করবে, আরেকদিকে হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হবে। তো আমার R2/S কে কিন্তু অবশ্যই বড় হতে হবে, অ্যান্ড স্লিপ যত ছোট হবে R2/S তত বড় হবে, এবং এয়ার গ্যাপ পাওয়ার তত বেশি হবে। অর্থাৎ মোটরটা যখন ফুল স্পিডে অপারেট করবে স্লিপ খুবই ছোট হবে, এবং R2/S এর ভ্যালুটা অনেক বড় হবে, অর্থাৎ এয়ার গ্যাপ পাওয়ার বড় হবে। আর এই দুইটা ইকুয়েশন থেকে, এই যে এই দুইটা ইকুয়েশন থেকে আমি আরেকটু সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে যে স্টেটরের কপার লস আছে PSCL, এটাকে আমি লিখতে পারি এস ইন্টু এয়ার গ্যাপ পাওয়ার। অর্থাৎ এই দুইটার মধ্যে কিন্তু একটা এস এর ডিফারেন্স আছে জাস্ট। তো এটা কি আমি এই এই সেকেন্ড ইকুয়েশনটা যদি আমি এখানে রিপ্লেস করে দিই, এই সমীকরণটা আমি পেয়ে যাই। ওকে। এন্ড যখন আমার ব্লক রোটর কন্ডিশন বা স্টেশনারি অবস্থায় মোটরটা থাকবে, তখন কিন্তু আমার স্লিপ 1 হবে, অর্থাৎ লক রোটর কন্ডিশন। লক রোটর কন্ডিশনে হচ্ছে স্লিপ 1 হবে, এন্ড স্লিপ 1 হলে এখান থেকে আমরা দেখতেছি যে স্লিপ যখন 1, তখন কিন্তু কনভার্টেড পাওয়ারটা 0। অর্থাৎ এটাই কিন্তু আমার এক্সপেক্টেড, যে যখন রোটরটাকে আমি ব্লক করে রাখছি, অর্থাৎ এটাকে আমি ঘুরতে দিচ্ছি না, তখন কিন্তু পাওয়ার কনভার্ট হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হওয়ার বা রোটেশনের যে পাওয়ার, রোটেশনের জন্য যে পাওয়ারটা লাগে ওটাতে কিন্তু কনভার্ট সে হতে পারছে না। ইন দ্যাট কেস যেই এয়ার গ্যাপ পাওয়ার থাকবে, এয়ার গ্যাপ পাওয়ারটা পুরোপুরি রোটর কপার লস হিসেবে কনভার্ট হবে। অর্থাৎ মোটরটা যখন আমি স্টল করে রাখবো বা লক করে রাখবো রোটরটা, তখন কিন্তু এয়ার গ্যাপের যত পাওয়ার আছে পুরাটাই স্টেটরের মধ্যে দিয়ে যাবে। এন্ড এটা কিন্তু একটা রিস্কি কন্ডিশন, কারণ এতে করে হচ্ছে রোটরের যে কয়েল আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ আহ, অর্থাৎ এখানে কি হচ্ছে 3I2² R2, ঠিক আছে। তো এইখানে যেহেতু পুরাটাই হচ্ছে রোটর কপার লসে কনভার্ট হচ্ছে, এই পাওয়ারটা হিউজ, এন্ড এই কারণে হচ্ছে কারেন্টটাও অনেক বেশি হবে, I2 ভ্যালু অনেক বেড়ে যাবে, এন্ড হচ্ছে রোটরের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে। এন্ড আমি এখানে দেখলাম যে স্টেটর কপার লসকে এভাবে লিখছি। তো এটাকে যদি আমি আরেকটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করি, অর্থাৎ যে কনভার্টেড পাওয়ার, এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটরের কপার লস। তো এয়ার গ্যাপ পাওয়ারকে আমি হচ্ছে জাস্ট এয়ার গ্যাপে রেখে দিলাম, অ্যান্ড রোটরের যে কপার লস আছে এটাকে আমি হচ্ছে স্লিপের সাপেক্ষে লিখতে পারি, PAG, স্লিপ ইন্টু এই যে এই সমীকরণটা জাস্ট লিখছি এস ইন্টু PAG। তো এখান থেকে জাস্ট এয়ার গ্যাপকে কমন নিলাম, 1 - S। তো কনভার্টেড পাওয়ারকে আমি এয়ার গ্যাপ পাওয়ারের রেসপেক্টেও লিখতে পারি। এন্ড আমার ফাইনালি যে আউটপুট পাওয়ারটা হচ্ছে কনভার্টেড পাওয়ারের থেকে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস অ্যান্ড মিসেলিনিয়াস লস, এটা বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি এটা হচ্ছে আউটপুট পাওয়ার। ওকে। অ্যান্ড আমি যদি স্লিপের যেই বেসিক ইকুয়েশনটা ছিল একদম শুরুতে লিখছিলাম, সিনক্রোনাস স্পিড মাইনাস মেকানিক্যাল স্পিড ডিভাইড বাই সিনক্রোনাস স্পিড, এইটা লিখি। অ্যান্ড এখান থেকে হচ্ছে 1 মাইনাস, আচ্ছা আমি তো এখানে
এন লিখছি, অর্থাৎ এটা হচ্ছে রোটেশন পার মিনিট, এই ইউনিটে লেখা হয় আরপিএম এ। তো এটা থেকে যদি আমি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাই, আমি এভাবে লিখতে পারি, সিনক্রোনাসের যেই অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা মাইনাস ওমেগা এম ডিভাইড বাই ওমেগা সিঙ্ক, এভাবে লিখতে পারি। তো 1 মাইনাস ওমেগা এম ডিভাইড বাই ওমেগা সিঙ্ক, এটাকে এই ইকুয়েশনকে আমি জাস্ট একটু মডিফাই করব। মডিফাই করলে আসবে হচ্ছে মেকানিক্যাল স্পিড ইকুয়াল 1 মাইনাস স্লিপ ইন্টু ওমেগা সিনক্রোনাস স্পিড। অ্যান্ড এইমাত্র আমরা যে ইকুয়েশনটা পাইছি এটা হচ্ছে কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার ইকুয়াল 1 মাইনাস এস পি এয়ার গ্যাপ। ইকুয়েশন দুটো অনেকটা সিমিলার, এটাই হচ্ছে দেখানোর উদ্দেশ্য ছিল। তো এখনো পর্যন্ত আমরা হচ্ছে বিভিন্ন রকম পাওয়ার লস দেখলাম। এরপরে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে যেই টর্কটা, মানে ইনডিউস টর্ক আছে এবং আউটপুট টর্ক আছে, দুইটা টর্ক এখান থেকে আমরা বের করব। তো এখানে আমাদের পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা আরেকবার একটু দরকার হচ্ছে। তো এইখানে যেই কনভার্টেড পাওয়ার আর আউটপুট পাওয়ার, তো আউটপুট পাওয়ারের সাথে যেই টর্কটা সম্পর্কিত এটা হচ্ছে টাউ লোড, এবং পি কনভ যেটা আছে অর্থাৎ কনভার্টেড পাওয়ার, অর্থাৎ আমি কিন্তু বলছিলাম যে এই রোটরের কপার লসের বাদ দেওয়ার পরে, মানে এয়ার গ্যাপ থেকে আমি রোটর কপার লস বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কিন্তু যে পাওয়ারটা আছে কনভার্টেড পাওয়ার, এটাই কিন্তু আমার মেকানিক্যালি কনভার্টেড পাওয়ার। এন্ড এটা থেকে আরো কিছু মেকানিক্যাল লস বাদ দিলাম, অর্থাৎ আমি কিন্তু এই প্রথম তিনটা যে লস বাদ দিছি, এই তিনটা ছিল ইলেকট্রিক্যাল লস এবং লাস্টের দুইটা হচ্ছে মেকানিক্যাল লস। তো এই পি কনভ এটা অবভিয়াসলি একটা মেকানিক্যাল পাওয়ার, এন্ড আউটপুট পাওয়ারটাও একটা মেকানিক্যাল পাওয়ার। তো এদের সাথে অবশ্যই টর্কের সম্পর্ক থাকবে, কারণ মেকানিক্যাল পাওয়ার তো আমি টর্ক হিসেবেই পাচ্ছি। তো পি কনভ এর সাথে সম্পর্কিত যে টর্কটা আছে এটাকে আমি হচ্ছে ইনডিউস টর্ক বলতেছি, এবং আউটপুটের সাথে সম্পর্কিত যেই পাওয়ারটা, মানে যেই টর্কটা আছে এটাকে আমি বলতেছি হচ্ছে আউটপুট টর্ক। আউটপুটটা কিন্তু আমি ইউটিলাইজ করতে পারি। ওকে, তো কনভার্টেড যেটা আছে, তো পি ইকুয়াল যেহেতু টাউ ওমেগা, সো আমি এখান থেকে কিন্তু ওমেগা আর পি এর মধ্যে মানে সরি টর্ক এবং পাওয়ারের মধ্যে যে সম্পর্ক আছে এটা হবে হচ্ছে টাউ ইন্ড ইকুয়াল পি কনভ ডিভাইড বাই নিচে একটা ওমেগা আসবে, এবং এখান থেকে যে টাউ আউট, এখানেও পি আউট ডিভাইড বাই একটা ওমেগা আসবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন এখানে যেহেতু আমি মেকানিক্যাল স্পিড কনসিডার করব, এই জন্য ইনডিউসড পাওয়ারের ইনডিউসড টর্কের ডিনোমিনেটরে যেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আছে এটা হচ্ছে মেকানিক্যালটা আসবে ওমেগা এম, এবং আউটপুটে যেটা আছে এটাও হচ্ছে ওমেগা এম আসবে, অর্থাৎ মেকানিক্যাল স্পিড, কারণ দুইটাই যেহেতু মেকানিক্যাল পাওয়ার এবং এর সাথে সম্পর্কিত টর্ক। এখন আমার টার্গেট হচ্ছে এই যে ইনডিউস যে টর্কটা আছে, ইনডিউস টর্ককে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ এখানে যে কনভার্টেড পাওয়ারটা আছে এটা থাকলো ডিভাইড বাই ওমেগা এম। এখন আমি একটু আগে দুইটা ইকুয়েশন লিখছি, একটা হচ্ছে ওমেগা এম, একটা হচ্ছে পি কনভ। এই দুইটা যদি আমি একটু নিয়ে যাই নিচে, এই দুইটা ইকুয়েশনকে জাস্ট আমি এখানে রিপ্লেস করব। তো কনভার্টেড পাওয়ার হচ্ছে 1 মাইনাস এস ইন্টু পি এয়ার গ্যাপ ডিভাইড বাই 1 মাইনাস এস ইন্টু পি, সরি 1 মাইনাস ইন্টু ওমেগা সিঙ্ক। তো এখান থেকে 1 মাইনাস এস ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে থাকে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইড বাই ওমেগা সিঙ্ক। তো আমি হচ্ছে ইনডিউস টর্ককে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে কনভার্টেড পাওয়ার ডিভাইড বাই মেকানিক্যাল স্পিড, আর একটা লিখতে পারি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইড বাই সিনক্রোনাস স্পিড। দুইভাবেই রিপ্রেজেন্ট করা যায়। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। তো এখানে হচ্ছে বিভিন্ন ডেটা দিয়ে দিছে যে 460 ভোল্ট 60 হার্জ অ্যান্ড 50 হর্স পাওয়ার একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে। এটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে ড্র করতেছে, অ্যান্ড 0.85 পাওয়ার ফ্যাক্টর।
আর হচ্ছে এখানে বিভিন্ন লস দিয়ে দিছে, তো আমি লসগুলো একটু সর্ট আউট করি। স্টেটর কপার লস এটা হচ্ছে 2 কিলোওয়াট, রোটরের কপার লস হচ্ছে 700 ওয়াট, তো 0.7 কিলোওয়াট লিখতে পারি। তারপর হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস, ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস হচ্ছে 600 ওয়াট, সো 0.6 কিলোওয়াট। অ্যান্ড কোর লস হচ্ছে 1.8 কিলোওয়াট। অ্যান্ড স্ট্রে লস আর নেগলিজিবল, অর্থাৎ স্ট্রে লস বলতে এখানে মিসেলিনিয়াস লস বোঝাচ্ছে, মিসেলিনিয়াস লস হচ্ছে নেগলিজিবল, সো 0 ওয়াট লিখলাম। তো এখান থেকে আমাকে কয়েকটা প্যারামিটার ক্যালকুলেট করতে বলছে। তো প্রথমে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। তো এয়ার গ্যাপ পাওয়ার বের করার ক্ষেত্রে আমার যে যদি আমি ফ্লো ডায়াগ্রামটা চিন্তা করি, এটা হচ্ছে ইনপুট পাওয়ার, এখানে হচ্ছে স্টেটর কপার লস থাকে, অ্যান্ড এইখানে হচ্ছে কোর লস থাকে। তারপরে যে পাওয়ারটা যায় এই সাইডে এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। তো এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে ইনপুট পাওয়ার মাইনাস স্টেটর কপার লস এবং কোর লস, এই দুটো যদি বাদ দেই, তো ইনপুট পাওয়ার হচ্ছে আমার √3 VLIL cos থিটা মাইনাস স্টেটর কপার লস আমাকে সরাসরি প্রোভাইড করছে 2 কিলোওয়াট, আর হচ্ছে কোর লস আমাকে সরাসরি প্রোভাইড করছে 1.8 কিলোওয়াট। তো এটা হচ্ছে √3। যদি কিছু বলে না দেওয়া থাকে তো আমি ভোল্টেজটাকে হচ্ছে লাইন ভোল্টেজ ধরে নিব। তো লাইন ভোল্টেজ হচ্ছে আমার 480 ভোল্ট, এবং এই কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট কনসিডার করতেছি 60 অ্যাম্পিয়ার, এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85 ল্যাগিং মাইনাস 3.8 কিলোওয়াট, 3.8 কিলোওয়াট। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমার ইনপুট পাওয়ারের ভ্যালুটা আসে অলমোস্ট 42.4 কিলোওয়াটের মতো। তার সাথে থেকে হচ্ছে 3.8 কিলোওয়াট বাদ দিচ্ছি, তো এখান থেকে আগে পাওয়ার আমি পেয়ে যাচ্ছি 38.6 কিলোওয়াট। অ্যান্ড তারপরে হচ্ছে আমাকে কনভার্টেড পাওয়ার বের করতে বলছে। তো বি নাম্বারে হচ্ছে কনভার্টেড পাওয়ার, পি কনভ। তো কনভার্টেড পাওয়ার যদি আমি বের করতে চাই, আমার এখান থেকে হচ্ছে এয়ার গ্যাপের থেকে আমার রোটরের যে কপার লস আছে, রোটর কপার লস এইটা বাদ দিলাম, এটা বাদ দিলেই হচ্ছে আমি কনভার্টেড পাওয়ার পেয়ে যাই। এই সাইড হচ্ছে পি কনভ। তো পি কনভের ভ্যালু হবে এয়ার গ্যাপ পাওয়ার মাইনাস রোটরের কপার লস। তো এয়ার গ্যাপ পাওয়ার ছিল হচ্ছে এখানে 38.6 কিলোওয়াট, আর তার থেকে হচ্ছে আমি রোটরের কপার লস যদি বাদ দিই 0.7 কিলোওয়াট, তো এটা এটা বিয়োগ করলে রেজাল্ট আসে হচ্ছে 37.9 কিলোওয়াটের মতো। এরপরে হচ্ছে সি নাম্বার আউটপুট পাওয়ার। তো আউটপুট পাওয়ার বের করতে গেলে আমার কনভার্টেড পাওয়ার থেকে আর দুইটা পোর্শন বাদ দেওয়া লাগে, একটা হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস, আর একটা হচ্ছে মিসেলেনিয়াস লস বা এই যে স্ট্রে লস। তো পি মিসেলেনিয়াস লস, এই দুটো বাদ দিয়ে আমি হচ্ছে আউটপুট পাওয়ারটা পাবো। তো পি আউটপুট পাওয়ার হচ্ছে পি কনভার্টেড মাইনাস পি ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস মাইনাস পি মিসেলেনিয়াস লস। এটা তো জিরো বলে দিচ্ছি, নেগলিজিবল। তো কনভার্টেড থেকে আমি যদি ফ্রিকশন এন্ড উইন্ডিজ লসটা বাদ দিই 0.6, এটা বাদ দিলে হচ্ছে 37.3 কিলোওয়াটের মতো আসে। তো এটাই হচ্ছে আমার আউটপুট পাওয়ার। আর তারপর হচ্ছে ফাইনালি আমাকে আস্ক করছে যে এফিসিয়েন্সি অফ দ্য মোটর। তো এফিসিয়েন্সি অফ দ্য মোটর যদি আমি বের করতে চাই, এফিসিয়েন্সি পি আউটপুট বাই পি ইনপুট। তো আউটপুট পাওয়ারটা আমি ফাইনালি পাইছি 37.3 কিলোওয়াট, ডিভাইড বাই ইনপুট পাওয়ার ছিল হচ্ছে আমার 42 কিলোওয়াট, 42.4 কিলোওয়াট। তো আমি যদি এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করি, এটা 88% আসে। তো 88%, ওকে। সো আমরা একটা এক্সাম্পল সলভ করলাম, অ্যান্ড এরপর হচ্ছে আরেকটা এক্সাম্পলের প্রবলেম আছে, এখন হচ্ছে এটা দেখবো। তো এইখানে এই প্রবলেমটার সাথে আগের প্রবলেমটার পার্থক্য হচ্ছে আগেটাই আমাকে সব যতগুলো লস ছিল ওগুলো সব ভ্যালু আমাকে সরাসরি দিয়ে দিছিল, কিন্তু এখানে আমাকে জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের যে প্যারামিটারগুলো আছে এগুলো দিয়ে দিয়েছে, এবং এখান থেকে হচ্ছে আমাকে সবগুলো লস এবং আদার প্যারামিটারস এগুলো বের করতে হবে। তো আমি হচ্ছে সার্কিটটা একটু ড্র করে নিচ্ছি।
এটা হচ্ছে রোটরের যে স্টেটরের যে রেজিস্ট্যান্স থাকে এটা হচ্ছে স্টেটরের যে ইন্ডাকটেন্স থাকে সেটা। এটা হচ্ছে কোর লসের জন্য, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ এক্সএম। আর এখানে হচ্ছে যে এক্স টু, অর্থাৎ প্রাইমারি সাইডকে রেফারেন্স চিন্তা করলে যেই ইন্ডাকটেন্সটা হচ্ছে রোটর সাইডে আসে ওইটা। আর এরপরে হচ্ছে এখানে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এটা হচ্ছে আর এস, আর টু বাই এস। তো এটাকে আমি দুইটা পার্টে স্প্লিট করে লিখতে পারি। দুইটা পার্টে যদি আমি স্প্লিট করি, একটা হচ্ছে আর টু আর একটা হচ্ছে আর টু 1/s-1। ওকে, তো এখানে আমাকে বিভিন্ন প্যারামিটার ভ্যালুগুলো দিয়ে দিছে। টোটাল রোটেশনাল লস 1100 ওয়াট, অর্থাৎ পি রোট, রোটেশনাল লস হচ্ছে 1100 ওয়াট। অর্থাৎ এখানে কিন্তু আমাকে যে পাওয়ার ফ্লো ডায়াগ্রামে যে মডিফাইড ভার্সন ওইটা ইউজ করতে হবে। অর্থাৎ আহ, এইটা ছিল আমার ইনপুট পাওয়ার, এখান থেকে এটা হচ্ছে স্টেটরের কপার লস। আর এখানে কিন্তু আমি কোর লসটা লিখতেছি না, না লিখে এখানে হচ্ছে এরপরের পাওয়ারটুকু চলে যাবে হচ্ছে এয়ার গ্যাপের পাওয়ার হিসেবে। এয়ার গ্যাপের এখানে শুধুমাত্র স্টেটরের কপার লস, রোটরের কপার লসটা থাকবে। তারপরে বাকি পাওয়ারটুকু হচ্ছে এই পাশে চলে আসবে, এটা হচ্ছে আমার কনভার্টেড পাওয়ার। এবং এইখানে রোটেশনাল লসটা থাকবে। তো রোটেশনাল লসের মধ্যে কিন্তু আমার কোর লস এবং ফ্রিকশন উইন্ডিজ লস এবং মিসেলনিয়াস লস, তিনটা লস ইনক্লুডেড ছিল। ওকে, তো আমি মডিফাইড ডায়াগ্রামটা এঁকে ফেললাম। এন্ড এখানে আর কি কি দিয়ে দিছে, স্লিপ হচ্ছে 2.2%, অর্থাৎ এস হচ্ছে 2.2 ডিভাইড বাই 100, এন্ড রেটেড ভোল্টেজ এন্ড রেটেড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো প্রথমে আমাকে মোটরের স্পিড বের করতে বলছে, অর্থাৎ স্পিড বলতে আমার এখানে মেকানিক্যাল স্পিড বোঝাচ্ছে, এনএম। তো এনএম এর ভ্যালু বের করতে গেলে প্রথমে আমার হচ্ছে সিনক্রোনাস স্পিড জানা লাগবে। সিনক্রোনাস স্পিডের ভ্যালু হচ্ছে আমরা একদম লেকচার 1-এ দেখছিলাম, সিনক্রোনাস স্পিডের ভ্যালু হচ্ছে 120 ইন্টু ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই নাম্বার অফ পোল। তো 120 ইন্টু ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির ভ্যালু এখানে 60 হার্জ আছে, অ্যান্ড হচ্ছে নাম্বার অফ পোল হচ্ছে 4 পোল, পি ইকুয়াল 4। তো এখানে হচ্ছে ক্যালকুলেশন করে ভ্যালু আসে 1800, হ্যাঁ 1800 আরপিএম। আর এখন এখানে আমি স্লিপের সাহায্যে যদি আমি বের করি এন সিঙ্ক মাইনাস এন এম ডিভাইড বাই এন সিঙ্ক, তো এখানে যদি আমি ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করি, এখানে 2.2/100, 1800 মাইনাস এন এম ডিভাইড বাই 1800। তো এই কোশ্চেন সলভ করলে আমার মেকানিক্যাল স্পিডটা আমি পেয়ে যাচ্ছি, এটা আসে হচ্ছে, আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করে বলি। 1760 আরপিএম এর মতো আসে, 1760.4 আরপিএম। এটা হচ্ছে আমার স্পিড পেয়ে গেলাম। এরপর হচ্ছে স্টেটর কারেন্ট। স্টেটর কারেন্ট মিনস এখানে এই যে স্টেটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে I1 এন্ড এটা হচ্ছে I2। I1 এর ভ্যালু আমাকে এখানে বের করতে বলছে। ওকে, তো I1 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, এখানে আমাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু মডিফাই করার দরকার। কারণ যদি আমার এই ব্রাঞ্চগুলো থাকে, এখানে আমি হচ্ছে এই আমাকে হচ্ছে আরসি এর ভ্যালু কিন্তু দিয়ে দেয় নাই, এন্ড এক্সএম এর ভ্যালুটা কিন্তু X1 এবং X2, অর্থাৎ এই ইন্ডাকটেন্স গুলোর তুলনায় এক্সএম অর্থাৎ ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চের যে ভ্যালুটা আছে এটা কিন্তু হিউজ, 26.3। আর যেখানে এগুলো হচ্ছে ওয়ানের চেয়ে স্মলার। সো আমি হচ্ছে এইটাকে মানে অনেক বেশি ইম্পিডেন্স যেহেতু প্রোভাইড করতেছে, একে আমি নেগলেক্ট করতে পারি এই ব্রাঞ্চটাকে। আচ্ছা না, এটাকে নেগলেক্ট করা যাবে না, সরি। সরি, এটা হচ্ছে
এখান থেকে জাস্ট যেহেতু আমাকে আরসিটা প্রোভাইড করে নাই, অর্থাৎ এখানে এরকম ছিল আর এটা হচ্ছে আরসি ছিল, আরসিটা হচ্ছে জেএক্সএম। তো জেএক্সএমটা আমি হচ্ছে ইনক্লুড করতেছি, বাট আরসি যেহেতু প্রোভাইড করে নাই এডি কারেন্ট লসের জন্য যে রেজিস্ট্যান্সটা ওইটা আমি হচ্ছে নেগলেক্ট করে লিখতেছি। এইখানে জাস্ট জেএক্সএম রাখলাম। আচ্ছা, আর এখানে যেই আমি আরসি লস যেটা আছে এটা রাখতেছি না, এটা আরেকটা কারণ হচ্ছে আমার এখানে কিন্তু রোটেশনাল লসটা দিয়ে দিছে। এন্ড রোটেশনাল লসের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কোর লস, একটা হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস, আর একটা হচ্ছে মিসেলেনিয়াস লস। তো তিনটা কম্পোনেন্ট যেহেতু এর মধ্যে আছে অলরেডি, অর্থাৎ এই যে কোর লসের মানে কোর লসটা কিন্তু আমরা মডেল করি হচ্ছে আরসি দিয়ে, অর্থাৎ এই যে এক্সএম এর সাথে প্যারালাল করে একটা আরসি দিতাম, এটা দিয়ে হচ্ছে আমি কোর লসকে মডেল করতাম। তো এখন যেহেতু এটাকে আমি হচ্ছে স্টেটর সাইড থেকে না নিয়ে রোটর সাইডে নিয়ে গেছি, এই জন্য এখানে আমি হচ্ছে আরসি কে বাদ দিয়ে লিখতেছি। তো এখানে আমার বেসিক্যালি আই ওয়ান এর ভ্যালুটা বের করা লাগবে, অর্থাৎ স্টেটর কারেন্ট। তো আই ওয়ান বের করতে গেলে আমার এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে, অর্থাৎ এখানে যদি আমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এখান থেকে বের করতে চাই, জেড ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে হচ্ছে আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান, তার সাথে হচ্ছে এই দুইটা ব্রাঞ্চকে প্যারালাল করে এই আর ওয়ান এবং এক্স ওয়ান এর সাথে সিরিজ করে দিব। তো জে এক্স এম তার সাথে প্যারালাল হচ্ছে জে এক্স টু প্লাস আর টু বাই এস, অর্থাৎ এই দুটা কিন্তু যোগ করলে আর টু বাই এস লিখতে পারি আমি। ওকে, তো এখানে সবগুলা কম্পোনেন্টের ভ্যালু আর ওয়ান এক্স ওয়ান এগুলো দিয়ে দিছে। তো আমি যদি একবারে ক্যালকুলেশন করে লিখি, জেড ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আসে অলমোস্ট 14.07 অ্যাঙ্গেল অফ 33.6 ডিগ্রি। জেড ইকুইভ্যালেন্ট আমি হচ্ছে ফেজরে বের করছি একবারে। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি আই ওয়ান এর ভ্যালু বের করতে পারবো। তো আই ওয়ান এর ভ্যালু হবে হচ্ছে আমার এই যে ভি ডিভাইড বাই জেড ইকুইভ্যালেন্ট। এখন এটা হচ্ছে যেহেতু পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, তো এখানে আমার অবশ্যই ফেজ ভোল্টেজ নেওয়া লাগবে। আর এখানে কিন্তু 460 ভোল্টেজ দিয়ে দিছে, এটা কিন্তু ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে। And যদি কিছু বলে না দেয়, ইন দ্যাট কেস আমাকে কিন্তু এই ভোল্টেজটাকে লাইন টু লাইন ভোল্টেজ হিসেবে চিন্তা করতে হবে। লাইন টু লাইন যদি ভোল্টেজ চিন্তা করি, তাহলে ফেজ ভোল্টেজ হবে হচ্ছে √3, মানে 460 ডিভাইড বাই √3 টাইমস ইন্টু আমি হচ্ছে এই ফেজকে রেফারেন্স ধরতেছি, এবং জেড এর ভ্যালু হচ্ছে 14.07 অ্যাঙ্গেল অফ 33.6। তো এখান থেকে যদি আমি আই এর ভ্যালুটা ক্যালকুলেট করি, অর্থাৎ স্টেটরের যে কারেন্টটা আই ওয়ান এর ভ্যালু আসবে হচ্ছে 18.9 অ্যাঙ্গেল অফ -33.6 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি স্টেটরের যে কারেন্টটা ওইটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা আছে তার কোসাইন। সো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কজ অ্যাঙ্গেল অফ ভোল্টেজ মাইনাস অ্যাঙ্গেল অফ কারেন্ট। তো ভোল্টেজের অ্যাঙ্গেলকে আমি রেফারেন্স 0 ধরছি, এবং কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে -33.6। তো এখান থেকে যদি আমি সলভ করি, পাওয়ার ফ্যাক্টর ভ্যালু পাই আমি হচ্ছে 0.833। এবং যেহেতু কারেন্টটা ল্যাগ করতেছে, এবং ইন্ডাকটিভ যত মেশিন আছে সব মেশিনেই কিন্তু কারেন্টটা ল্যাগ করে, সো এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু আমি বের করলাম। এরপরে হচ্ছে কনভার্টেড পাওয়ার এবং আউটপুট পাওয়ার এটা বের করতে হবে। তো কনভার্টেড পাওয়ার বের করার জন্য আমাকে এই যে কনভার্টেড পাওয়ার হচ্ছে এয়ার গ্যাপ থেকে আরসিএল অর্থাৎ রোটর কপার লসটা বাদ দিতে হবে। আচ্ছা, এটা যদি আমি একটু নিচে নিয়ে লিখি, এখানে আমাকে কনভার্টেড পাওয়ার এবং আউটপুট পাওয়ার বের করতে হবে। আচ্ছা, কনভার্টেড পাওয়ার, তো এটা বের করার মানে প্রথমে আমার কাজ হচ্ছে ইনপুট পাওয়ার বের করা। তো ইনপুট পাওয়ার হচ্ছে √3 VL IL cos থিটা। এখানে হচ্ছে √3 এবং লাইন টু লাইন ভোল্টেজ ছিল হচ্ছে 460 ভোল্টেজ, এবং কারেন্টের ভ্যালু আমি এখান থেকে ম্যাগনিটিউড পাইছি 18.9 এন্ড cos থিটার ভ্যালু হচ্ছে 0.833। সো এখান থেকে যদি আমি ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করি,
ইনপুট পাওয়ারের ভ্যালু হচ্ছে 12.53 কিলোওয়াট। এরপরের স্টেজে আমি হচ্ছে স্টেটর কপার লস পিএসসিএল এটা বের করব। তো স্টেটর কপার লস হচ্ছে, স্টেটর কপার লস বেসিক্যালি আর1 রেজিস্ট্যান্সের জন্য হয়। তো স্টেটর কপার লসের এক্সপ্রেশন হচ্ছে 3 I² R, থ্রি ফেজের জন্য 3 এবং I1² ইন্টু R1। তো I1 এর ভ্যালু ছিল হচ্ছে 18.9 এবং এখানে রেজিস্ট্যান্স হচ্ছে R1 এর ভ্যালু 0.641। 0.641। তো এখান থেকে যদি আমি পিএসসিএল অর্থাৎ স্টেটরের কপার লস এটা পেয়ে গেলাম 685 ওয়াট, দ্যাট মিনস 0.685 কিলোওয়াট। ওকে, স্টেটর কপার লস আমি পেয়ে গেলাম। তো ইনপুট পাওয়ার থেকে স্টেটর কপার লস যদি আমি বাদ দেই, এয়ার গ্যাপ পাওয়ার পাচ্ছি। তো পি এয়ার গ্যাপ হবে হচ্ছে পি ইনপুট মাইনাস পি এসসিএল স্টেটরের কপার লস। তো 12.53 কিলোওয়াট মাইনাস 0.685 কিলোওয়াট। তো এটা বিয়োগ করে আমি এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে গেলাম 11.845 কিলোওয়াট। এয়ার গ্যাপের পাওয়ার আমি এখন জানি। এখান থেকে আমাকে রোটরের কপার লসটা বাদ দিতে হবে। তবে রোটরের কপার লস যদি আমি বাদ দিতে চাই, ইন দ্যাট কেস এখান থেকে আমার এই যে I1 কারেন্টটা আসতেছিল, এটা হচ্ছে দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে এবং একটা হচ্ছে রোটরের দিকে যাচ্ছে। তো এখানে আমাকে একটা কারেন্ট ডিভাইডার করতে হবে। কারেন্ট ডিভাইডার করে আমি এখানে I2 পাবো। সেখান থেকে আমাকে হচ্ছে রোটরের কপার লসটা বের করতে হবে। এখানে আমরা দেখে আসছিলাম যে রোটরের কপার লস, এই যে রোটরের কপার লস হচ্ছে 3I2² ইন্টু R2। তবে আমি এই এত এত বেশি ক্যালকুলেশন না করে আরেকটা সহজ মেথডে এটা বের করতে পারি। এটা হচ্ছে স্লিপ দিয়ে একটা রিলেশন ছিল, এই যে কনভার্টেড পাওয়ার হচ্ছে 1 মাইনাস স্লিপ ইন্টু এয়ার গ্যাপ পাওয়ার। তো আমি এখন এই ফর্মুলাটা ইউজ করব। তো পি কনভ ইকুয়াল 1 মাইনাস এস ইন্টু পি এয়ার গ্যাপ। তো 1 মাইনাস 2.2/100 ইন্টু এয়ার গ্যাপের পাওয়ার হচ্ছে 11.845 কিলোওয়াট। তো এখান থেকে ক্যালকুলেট করলে ভ্যালুটা আসে অলমোস্ট 11.585 কিলোওয়াট। তো এটাই হচ্ছে আমার কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে আউটপুট পাওয়ার বের করতে হবে। এই যে কোয়েশ্চেনে বলছে আউটপুট পাওয়ার কত। তো আউটপুট পাওয়ার বের করতে গেলে আউটপুট পাওয়ার হচ্ছে, আউটপুট পাওয়ার হবে কনভার্টেড পাওয়ার মাইনাস রোটেশনাল লস, এবং রোটেশনালের জন্য যে লসটা হয় ওইটা আমাকে একটু সরাসরি দিয়ে দিছে 1100 ওয়াট। তো আমি যদি আউটপুট পাওয়ার বের করতে চাই, এটা হবে হচ্ছে কনভার্টেড মাইনাস রোটেশনাল লস। তো কনভার্টেড হচ্ছে 11.585 কিলোওয়াট আর হচ্ছে রোটেশনাল লস 1100, 1.1 কিলো। দ্যাট মিনস এটা থেকে যদি আমি বাদ দিই, আউটপুট পাওয়ার আমি পাই হচ্ছে 10.485 কিলোওয়াট। ফাইনালি আউটপুট পাওয়ার আমি পেয়ে গেলাম। এরপর হচ্ছে ইনডিউস টর্ক এবং লোড টর্ক, এইগুলো বের করতে হবে। সো টাউ ইনডিউস এবং টাউ লোড। তো ইনডিউস টর্ক হচ্ছে আমি যদি বের করতে চাই, ফর্মুলা ছিল হচ্ছে আমার এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইড বাই ওমেগা সিঙ্ক। অর্থাৎ এই ফর্মুলা হচ্ছে আমরা একটু আগে ডিরাইভ করে আসছি। এই যে ইনডিউস টর্ক হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইড বাই সিনক্রোনাস স্পিড। তো এয়ার গ্যাপ পাওয়ার হচ্ছে 11.845 কিলোওয়াট ডিভাইড বাই ওমেগা সিঙ্ক। তো আমরা এন সিঙ্ক এর ভ্যালু বের করে আসছি। এন সিঙ্ক 1 নম্বরে, অর্থাৎ এই নাম্বার কোয়েশ্চেনে সিঙ্ক সিনক্রোনাস স্পিডের ভ্যালু ছিল হচ্ছে 1800 আরপিএম। তো এটা আরপিএম ইউনিটে ছিল, এটা থেকে আমার হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়া লাগবে। তো রেডিয়ান পার সেকেন্ডে নেওয়ার জন্য আমার এখানে একে হচ্ছে এন সিঙ্কের সাথে 2π/60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2π/60। তো 2π/60 ইন্টু 1800, এটা করলে আমি হচ্ছে এখান থেকে ইনডিউস টর্কের যে ভ্যালু এটা পেয়ে গেলাম 62.8 নিউটন।
মিটার। তো ইনডিউস টর্ক যেহেতু আমি জানি, এরপরে হচ্ছে আমাকে লোড টর্ক বের করতে হবে। তো টাউ লোড, লোড টর্ক হবে হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ওমেগা এম, অর্থাৎ আউটপুট পাওয়ার ছিল হচ্ছে 10 পয়েন্ট, এটা আচ্ছা এখানে কিলোওয়াট ছিল, এটা কিলো হবে একটা, 10.485 কিলো ডিভাইড বাই, এটাও সিমিলারলি 2 পাই/60 ইন্টু এন এম হবে, অর্থাৎ মেকানিক্যাল স্পিড। অ্যান্ড মেকানিক্যাল স্পিড আমরা এই নাম্বারে বের করে আসছিলাম, এটা ছিল 1760 আরপিএম। তো আরপিএম এর সাথে আমি 2 পাই/60 দিয়ে মাল্টিপ্লাই করে রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে নিয়ে যাচ্ছি। এটার ভ্যালু হচ্ছে 56.9 নিউটন মিটার। এই হচ্ছে আমার লোড টর্কের ভ্যালু। অ্যান্ড ফাইনালি আমাকে হচ্ছে এখানে এফিসিয়েন্সি বের করতে বলছে। এফিসিয়েন্সি হচ্ছে ইনপুট পাওয়ার ডিভাইড, সরি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট। তো আউটপুট এবং ইনপুট পাওয়ার আমরা এখানে বের করছি অলরেডি। আউটপুট পাওয়ার হচ্ছে 10.485 কিলোওয়াট এবং ইনপুট পাওয়ার ছিল হচ্ছে 12.53 কিলোওয়াট। সো এই দুটোর রেশিও করে আমরা হচ্ছে এফিসিয়েন্সি বের করতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি পাওয়ার এবং টর্ক রিলেটেড যতগুলা কনসেপ্ট ছিল এগুলা জানলাম। অ্যান্ড নেক্সট লেকচারে হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের যেই টর্ক স্পিড কার্ভ আছে, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এটা সম্পর্কে ডিটেলসে জানবো। তো আজকের লেকচার এখন পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।